সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নিজামুদ্দিন আহমেদ, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। শিক্ষার্থীরা, তোমরা আমাকে কি শুনতে পাচ্ছ? কমেন্ট বক্সে জানাও। So thank you very much for your kind feedback. আজকের ক্লাসে আমরা সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স 2 বিষয় কোড 65921 এর ম্যাট্রিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি তোমাদের সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টার এবং আমার ম্যাট্রিক্স বিষয়ে প্রথম লেকচার। তো শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, যে তোমরা সংজ্ঞায়িত করতে পারবে যে ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সগুলোকে তোমরা ডিফাইন করতে পারবে বা সংজ্ঞায়িত করতে পারবে। তোমরা বর্ণনা করতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে ম্যাট্রিক্সের সমতা, ইকুয়ালিটি বা সমতা, এডিশন মানে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, অ্যান্ড মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্সের গুণ। তারপর তোমরা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স অর্থাৎ একটি ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে পারবে। তারপর লিনিয়ার ইকুয়েশনস, এর পূর্বে আমরা নির্ণায়ক চ্যাপ্টারে অর্থাৎ ডিটারমিনেন্ট চ্যাপ্টারে লিনিয়ার ইকুয়েশনকে কিভাবে সলভ করতে হয় নির্ণায়কের সাহায্যে বা ক্রেমার্স রুলের সাহায্যে, সেটি আমরা শিখেছি বা দেখেছি। তো এই ক্লাস শেষে মানে ম্যাট্রিক্স বিষয়ের সব ক্লাসগুলো শেষে আমরা এই লিনিয়ার ইকুয়েশনকে ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সলভ করতে হয় সেই বিষয়টা জানবো। অ্যান্ড ফাইনালি যে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেই বিষয়টা জানবো। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, শুনবে। তো আজকের ক্লাস শুরু করি। তো প্রথমেই ম্যাট্রিক্সের একটা ডেফিনেশন দিয়েছি যে ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে? তো দেখো, ম্যাট্রিক্স নির্দিষ্ট গাণিতিক প্রক্রিয়া পালন সাপেক্ষে mn সংখ্যক সংখ্যা বা উপাত্তকে যদি তৃতীয় বা প্রথম বন্ধনী বা দুই জোড়া সমান্তরাল রেখার মধ্যবর্তী স্থানে m সংখ্যক সারি n সংখ্যক কলামে আয়তাকার আকারে সাজানো হয় তবে তাকে m/n। এই চিহ্নটা হচ্ছে গুণ চিহ্ন দেখতে, কিন্তু এটা আমরা যখন পড়ার সময় আমরা এই চিহ্নটাকে গুণ চিহ্ন পড়বো না, আমরা এই চিহ্নটাকে পড়বো হচ্ছে বাই, যেটা হচ্ছে m/n ক্রমের ম্যাট্রিক্স। তাহলে দেখো, mn সংখ্যক সংখ্যা বা উপাত্ত, যেমন একটা উদাহরণ দিছি এখানে, দেখো যে এ একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে কত ম্যাট্রিক্স 2/3। তাহলে দেখো এখানে 3 আর 2 যদি আমরা গুণ করি মানে mn 2 3 নিলে আমরা সেটা রেজাল্ট পাচ্ছি 6। তাহলে এখানে এই যে এখানে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মোট 6টা। এই 6টা হচ্ছে সংখ্যা হতে পারে বা উপাত্ত হতে পারে বা কোনো রাশি হতে পারে, যাই হোক সেরকম এখানে আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে সংগ্রহ করছি। তাহলে এখানে দেখো অলরেডি তোমরা এই বিষয়গুলো জানো যে এই যে এটা এই আনুভূমিকভাবে যে রেখা এগুলা আছে এগুলাকে আমরা বলি রো। এটা হচ্ছে রো, এটা সেকেন্ড রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, এবং খাড়া যেই রেখাগুলা বা ডাটাগুলা সেটা হচ্ছে কলাম। তাহলে এটা হচ্ছে যে এই যে বলছি যে m সংখ্যক সারি আর n সংখ্যক
কলাম। তাহলে সব সময় আমরা যখন ম্যাট্রিক্সের ক্রম লিখব, ক্রমকে ইংরেজিতে অর্ডার বলে, অর্ডার। আবার অনেক সময় এটাকে ডাইমেনশনও বলে, হ্যাঁ, যে ম্যাট্রিক্সের ডাইমেনশন বা মাত্রা, হ্যাঁ, মাত্রা, ঠিক আছে, মাত্রা, ডাইমেনশন বা মাত্রা, অর্ডার হচ্ছে ক্রম। তাহলে এই ক্রম বা ডাইমেনশন আমরা যখন বলবো সেই সময় প্রথমে আমরা রো বা সারির কথা বলবো, দেন কলামের কথা বলবো। যদি এই অর্ডারটা তোমরা বা এই ক্রমটা, অর্থাৎ আগে সারির সংখ্যা পরে কলামের সংখ্যাকে বলতে হবে। যদি এটা চেঞ্জ করে ফেলো তাহলে কিন্তু ভুল হবে। অবশ্যই প্রথমে সারি। এইটাই হচ্ছে যে আমরা এখানে যে বলে দিচ্ছি যে নির্দিষ্ট গাণিতিক প্রক্রিয়া। কি গাণিতিক প্রক্রিয়া? এটাও একটা প্রক্রিয়া, এটাও একটা রুলস। এই রুলসটাও ম্যাট্রিক্সের মানতে হবে, এটার ভায়োলেশন করলে হবে না, ঠিক আছে। তো ম্যাট্রিক্সকে সাধারণত মানে কোনো কিছু বিশেষ কিছু বলা না থাকলে ইন জেনারেল বা সাধারণত আমরা ক্যাপিটাল লেটার দিয়ে নাম দিই ম্যাট্রিক্সের নাম দেওয়ার ক্ষেত্রে। যেমন এখানে আমরা এ দিছি এবং উপাদানগুলা স্মল লেটার। স্মল লেটার অর্থাৎ যখন আমরা রাশি ব্যবহার করব, যেমন আমি একটা ইন জেনারেল আরেকটা ম্যাট্রিক্স তোমাদের লিখি, দেখো যে এরকম, এই যে A11, A12, A13, A21, A22, A23, এই যে একটা ম্যাট্রিক্স আমরা লিখলাম। দেখো এখন এই যে এখানে যেই সংখ্যাগুলো লিখছি যে এই এ হচ্ছে স্মল লেটার, আর নাম দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব ক্যাপিটাল লেটার। এখন দেখো এখানে দুইটা সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু 11 না, এটা হচ্ছে 11, A11। এই ফার্স্ট ওয়ান দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে এই ম্যাট্রিক্সের প্রথম সারির এই দ্বিতীয় ওয়ান দিয়ে প্রথম কলাম, মানে প্রথম সারির প্রথম কলামে উপাদানটাকে আমরা A11 বলবো, ঠিক আছে। এটাই হচ্ছে এটার অ্যাড্রেস বা পজিশন আমরা যাই বলি। ঠিক একইভাবে দেখো, যেমন এইটা যদি আমরা বলি এটা কোথায় আছে, যে এটা ম্যাট্রিক্সটার দ্বিতীয় সারির তৃতীয় কলামে, দ্বিতীয় সারির তৃতীয় কলাম। তাহলে এটা হচ্ছে অ্যাড্রেস বা পজিশনটা হচ্ছে 2, 3। তাহলে এইভাবে প্রত্যেকটা উপাদানের বা প্রত্যেকটা এলিমেন্টের একটা ইউনিক অ্যাড্রেস অবশ্যই থাকবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা যখন ম্যাট্রিক্সকে লিখবো তখন এই ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রাটা যেন ঠিক মতো লিখতে পারি। তা আমরা এই বিষয়গুলো সামনে আরো অনেক ডেফিনেশন আছে, আমরা আমাদের কাছে সারি, কলাম বা মাত্রা, ক্রম এগুলো আরো পরিষ্কার হবে। তো এরপরে নাল ম্যাট্রিক্স, হ্যাঁ, নাল। এই নাল কথাটা ম্যাথমেটিক্সে বুঝায় যে এটা হচ্ছে এমটিও বুঝায়, অনেক সময় শূন্য বুঝায় আর কি, যে কোনো একটা ম্যাট্রিক্সের সকল উপাদান সমূহ যদি শূন্য হয়, সবগুলা উপাদানের যে ভ্যালু, এই যে সবগুলা দেখো জিরো, এই ম্যাট্রিক্সকে আমরা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে। যে কোনো ম্যাট্রিক্সের, হ্যাঁ, যেমন এটা যদি আমরা আরো ছোট করে লিখি, যেমন 0 0 0 0 0 0, এটা, তাহলে এখানে কয়টা সারি আছে? দুইটা সারি। কয়টা কলাম? তিনটা কলাম। এটা হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স। এই 2/3 ম্যাট্রিক্স যদি পরীক্ষায় কখনো আসে বা কেউ প্রশ্ন করে যে ম্যাট্রিক্সের মাত্রা, তাহলে মাত্রা হচ্ছে সারি কলামের সংখ্যা, যে কয়টা সারি আছে, কয়টা কলাম আছে, এবং লেখার সময় লিখতে হবে এভাবে, এবং বলার সময় বা পড়ার সময় পড়তে হবে 2/3, 2 by বাই, হ্যাঁ, 2/3। এই তাহলে এখানে যেমন আমরা যে উদাহরণটা দিয়েছি এটা হচ্ছে 3/3, কারণ কি এখানে তিনটা সারি এবং তিনটা কলাম আছে। তাহলে এই হচ্ছে নাল ম্যাট্রিক্স। জাস্ট সবগুলা উপাদান যদি জিরো হয় তাহলে সেটাকে আমরা নাল ম্যাট্রিক্স বলবো। নেক্সট আছে ইউনিট ম্যাট্রিক্স। আমি এই শব্দগুলা লেখার সময়, মূল শব্দগুলা লেখার সময় বাংলাটা ব্যবহার করলাম না। আসলে তোমরা যতই উপরে যাবা, হায়ার এডুকেশনে যাবা, অন্য পড়াশোনা যখন করতে যাবা, বিভিন্ন সময় তোমরা কিন্তু বাংলা টার্মগুলো আস্তে আস্তে পাবা না। এই কারণে এই পিওর বাংলাটা না লিখে আমরা ইংলিশ বাংলা একটু মিক্স করে লিখছি, হ্যাঁ, যাতে তোমাদের মনে থাকে অন্তত যে ইউনিট ম্যাট্রিক্স, এটাকে বাংলায় যদি বলো একক ম্যাট্রিক্সও বলে আর কি, কিন্তু মানে
অ্যাকচুয়ালি ইউনিটের সঠিক বাংলাটা একদম ঠিক একক না, অনেক সময় ভিন্ন কিছু মিন করে, দেখ ওইসব নিয়ে আলোচনা না করলাম। তাহলে ইউনিট বা একক ম্যাট্রিক্স এটা হচ্ছে, দেখো যদি কোনো একটি ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণ কি বোঝায়, যে ম্যাট্রিক্সটা তো অ্যাকচুয়ালি কি রকম ফর্ম, এটা হতে পারে দুইটা ফর্ম, একটা হতে পারে এটা একটা আয়াতাকার বা রেক্টেঙ্গুলার ফর্ম হতে পারে বেসিক্যালি, আবার এটা হতে পারে তোমার স্কোয়ার ফর্ম, ঠিক আছে, স্কোয়ার ফর্ম। তাহলে এই ইউনিট ম্যাট্রিক্সটা যখন হতে হবে, ইউনিট ম্যাট্রিক্সটা হবে হচ্ছে সবসময় স্কোয়ার ফর্ম। স্কোয়ার ফর্ম বলতে বর্গাকার, হ্যাঁ বর্গ। আমরা জানি কি বর্গের একটা বাহু এ, এটার দৈর্ঘ্য প্রস্থ সবই এ হয়ে যাচ্ছে, হ্যাঁ সমান হচ্ছে। তাহলে ইউনিট ম্যাট্রিক্সটা প্রথমে হবে বর্গাকার। আমরা বর্গাকার ম্যাট্রিক্সের ডেফিনেশন পড়ব সামনে, আপাতত এইটুকু জেনে নাও যে এখন এর দুইটা কর্ণ, বর্গের দুইটা কর্ণ, এটা একটা কর্ণ আর এদিক থেকে একটা কর্ণ আসবে, ঠিক আছে। এই যে এদিক থেকে যে কর্ণটা শুরু হয় এটাকেই বলে হচ্ছে প্রধান কর্ণ, হ্যাঁ প্রধান কর্ণ, বা এটার একটা ইংরেজি নাম আছে যে এটা হচ্ছে মেইন, MAIN মেইন, আর কর্ণের ইংরেজি হচ্ছে ডায়াগোনাল, ডায়াগোনাল। এটাকে মেইন ডায়াগোনাল বলে। অনেক সময় মেইন শব্দটা ব্যবহার না করে এটাকে লিডিং, হ্যাঁ লিডিং, লিডিং ডায়াগোনালও বলে, হ্যাঁ মেইন ডায়াগোনাল বা লিডিং ডায়াগোনাল বলে। আর আরেকটা যে ডায়াগোনাল বা আরেকটা যে কর্ণ আছে এটাকে অপ্রধান অর্থাৎ অফ, অফ ডায়াগোনাল বলে, ও ডাবল এফ, অফ ডায়াগোনাল, মানে ওই ডায়াগোনালটা অ্যাক্টিভ না আর কি। তাহলে অ্যাক্টিভ হচ্ছে আমরা এইটাকে বলবো, ঠিক আছে, যে এই প্রধান কর্ণের উপাদানগুলা যদি ওয়ান হয়, হ্যাঁ ওয়ান, ওয়ান বলতে ওয়ানই হবে এবং অবশিষ্ট উপাদানগুলা শূন্য হবে, তবে তাকে আমরা বলবো ইউনিট বা একক ম্যাট্রিক্স। সাধারণত এই ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্টের ভ্যালু বের করো তাহলে তুমি রেজাল্ট পাবো ওয়ান। ডিটারমিনেন্ট অর্থাৎ ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হবে, এটা সবসময় বর্গাকার হতে হবে ইউনিট ম্যাট্রিক্সটা, এটাও তোমার মাথায় রাখতে হবে। তো ম্যাট্রিক্সের ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট, কারণ ম্যাট্রিক্সকে ফুললি আন্ডারস্ট্যান্ড করতে হলে তোমার ডেফিনেশন গুলো জানতে হবে, ম্যাট্রিক্সকে ফার্স্ট চিনতে হবে, তারপরে ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশন জানতে পারবা, শিখতে পারবা। যদিও তোমাদের সিলেবাসে এখানে খুব বেশি কিছু নাই, বেশি কিছু নাই এই কারণে বললাম যে এখানে খুব অল্পই আছে, কারণ ম্যাট্রিক্স নিয়ে বই আছে শুধু ম্যাট্রিক্স, হ্যাঁ ম্যাট্রিক্স থিওরি, মানে বিশাল বিশাল চ্যাপ্টার বা বড় বড় বই আছে ম্যাট্রিক্স থিওরি পড়াশোনা করে হায়ার লেভেলে। তো গেল ইউনিট ম্যাট্রিক্স, আমরা নেক্সট যাচ্ছি স্কোয়ার ম্যাট্রিক্স। এই যে আমরা এখন চলে আসলাম স্কোয়ার ম্যাট্রিক্সে। তো দেখো খুব সিম্পল যে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার শব্দের বাংলা হচ্ছে বর্গ। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্স, তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান থাকে, দেখছো আমরা সব সময় বলার সময় কিন্তু আগে সারির কথা বলি পরে কলামের কথা বলি, এই অর্ডারটা তোমরা খেয়াল রাখবা, হ্যাঁ সারি। আর এটাও জানো যে সারি মানে হচ্ছে রো আর কলাম তো কলাম, ঠিক আছে। তাহলে সারি কলামের সংখ্যা যদি সমান থাকে তবে তাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলে, অর্থাৎ স্কোয়ার আসছে হচ্ছে বর্গ থেকে, যেটা বর্গাকার। বর্গাকার বলতে যেমন বর্গের দৈর্ঘ্য প্রস্থ সমান, এখানে ম্যাট্রিক্সের সারি কলাম সমান, ঠিক আছে, সেম আইডিয়া আর কি। তোমরা অর্থটা শুধু জানলে অর্থের মধ্যে এটা ডেফিনেশন কিন্তু অ্যাকচুয়ালি দেয়া আছে আর কি। তো এটা নিয়ে তো আর তেমন কিছু বলার নাই, যে কোনো একটা ম্যাট্রিক্সে যদি সারি ও কলামের সংখ্যা সমান থাকে, অর্থাৎ সমান সংখ্যক সারি কলাম থাকে, তবে তাকে স্কোয়ার বা বর্গ ম্যাট্রিক্স বলে। দেন কলাম ম্যাট্রিক্স, হ্যাঁ কলাম ম্যাট্রিক্স, এটাকে কলাম ভেক্টরও বলা হয়, ম্যাট্রিক্স না বলে অনেক সময় ভেক্টর বলা হয়, ঠিক আছে ভেক্টর। তাহলে এই কলাম ম্যাট্রিক্সটা কি, দেখো যদি কোনো ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকে, মানে কলামের সংখ্যা হবে একটা, তাহলেই তাকে কলাম ম্যাট্রিক্স বা কলাম ভেক্টর বলবো। যেমন এখানে আমরা এই যে দেখো এখানে কলামের সংখ্যা হচ্ছে দ্বিতীয় ইন্ডেক্সটা, ফার্স্টটা কিন্তু সারিকে বোঝাচ্ছে, সারির সংখ্যা 1 2 থেকে এই যে 3 এভাবে m পর্যন্ত, কিন্তু কলামের ইন্ডেক্স হচ্ছে এই যে এটা 1, এটা কিন্তু চেঞ্জ হয় না, মানে একটাই কলাম আছে। তাহলে যদি কোনো একটা ম্যাট্রিক্সে একটা মাত্র কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলবো,
ঠিক আছে, যেমন এখানে যে এক্সাম্পল দিছি এটা হচ্ছে m/1, অর্থাৎ এখানে সারির সংখ্যা m, সারি যে কোনো সংখ্যক থাকতে পারে কিন্তু কলাম একটা, রেস্ট্রিকশনটা ইম্পোজ করা হয়েছে কলামের উপরে। ঠিক আছে, সো কলাম একটা থাকবে, সারি যা থাকে থাকুক। ঠিক আছে, যেমন আমরা যদি এক্সাম্পলটা আরো একটু ছোট করে দিতাম, যেমন এরকম বলতে পারি যে -1 2 3। ঠিক আছে, যেমন এটা একটা কলাম ম্যাট্রিক্স বা এটা একটা কলাম ভেক্টর। হ্যাঁ, তাহলে মনে রাখবা যে কলাম ম্যাট্রিক্স, কলাম একটা। ঠিক আছে, তাহলে ঠিক উল্টাটা দেখো, এখন যদি আমরা সারি ম্যাট্রিক্স নিয়ে পড়াশোনা করি তাহলে যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে, সো একটা মনে থাকলে আরেকটাও ইজি। হ্যাঁ, যে একটি মাত্র সারি থাকবে তাকেই আমরা সারি ম্যাট্রিক্স বা সারি ভেক্টর বলবো। পরীক্ষায় দুইটাই আসতে পারে, যে সারি ভেক্টর কাকে বলে সেটাও জিজ্ঞাসা করতে পারে। এই ম্যাট্রিক্স এখন ম্যাট্রিক্স ভেক্টর, এক্ষেত্রে ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম, কলামের সংখ্যা নির্দিষ্ট না কিন্তু সারির সংখ্যাটা নির্দিষ্ট সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো তোমাদের ফার্স্ট ইন্ডেক্সটা দেখো, হ্যাঁ ফার্স্ট ইন্ডেক্স অর্থাৎ প্রথম যে ইন্ডেক্সটা দেওয়া আছে বা এটা এই সাবস্ক্রিপ্ট বলতে পারি এটাকে, যে 1 1 1, এটা একটা। হ্যাঁ, যে 1/n, তার মানে কলাম একটা কিন্তু সারির সংখ্যাটা মানে অনির্দিষ্ট। অনির্দিষ্ট বলতে যে কোনো সংখ্যক হতে পারে, অনির্দিষ্ট মানে কিন্তু ইনফিনিটি না এখানে। ঠিক আছে, এটা মানে নির্দিষ্টই থাকবে আর কি, এটা আমাদের যতটুকু দেওয়া থাকবে ততটুকু। যেমন আমরা আরেকটা যদি এক্সাম্পল বলি, যেমন এটা একটা সারি ভেক্টর বা সারি ম্যাট্রিক্স। হ্যাঁ, যে এখানে কয়টা সারি আছে, একটা সারি আছে, কলাম আছে দুইটা, তাহলে এটা হচ্ছে একটা 1/2 সারি ম্যাট্রিক্স বা সারি ভেক্টর। তো ডেফিনেশন গুলো এরকম সিম্পলি মনে রাখো, এগুলাকে খুব জটিল করে লিখার বা পড়ার কিছু নাই। আর ম্যাথমেটিক্স নিয়ে খুব জটিলতা আমিও বিশ্বাস করি না, সিম্পল সবকিছু সহজ সরল ভাবেই বলে দাও। তো দেন ইনভার্স ম্যাট্রিক্স, ইনভার্স। ঠিক আছে, ইনভার্স ম্যাট্রিক্সটা কি দেখো, যে ইনভার্স ম্যাট্রিক্স এর বাংলা করছে যে বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে মনে করো যে এবি দুইটা ম্যাট্রিক্স এবং দুইটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে ইনভার্স ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। যদি এই শর্তটা, এটা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ইকুয়েশন, যে এ বি ইকুয়াল টু আই ইকুয়াল টু বি এ হয়, তাহলে বি ম্যাট্রিক্সটাকে আমরা বলবো এ ম্যাট্রিক্সের ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স বলবো। মানে এই শর্তটা বা এই সমীকরণটা যদি ফিল আপ করে, ঠিক আছে, তাহলেই হচ্ছে ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে যে আমরা যে একটা আই লিখেছি, এই আই, আই তো আমরা অলরেডি দেখেছি যে আই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স, বিভিন্ন কিছু বলে আর কি। যে আইটা কেমন আমরা এই যে একটু আগে শিখেছি না, যে যদি এরকম হয় যে প্রধান কর্ণের উপাদানগুলা হচ্ছে 1 আর বাকি উপাদানগুলা 0, যে প্রধান কর্ণ বরাবর 1 হতে হবে, বাকিগুলা যদি 0 হয়, তাহলে এইটা দেখো, এটা হচ্ছে একটা 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে দুইটা সারি দুইটা কলাম আছে। ওকে, এটাকে আমরা সিম্পলি অনেক সময় I2 লিখে প্রকাশ করি। এই 2 দিয়ে বুঝাচ্ছি যে এটার হচ্ছে ক্রম 2/2। ঠিক আছে, সেকেন্ড অর্ডার ও বলে অনেক সময় এই। তাহলে এটা হচ্ছে যে আই হচ্ছে একটা আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স। তাহলে এ এর বিপরীত ম্যাট্রিক্সকে আমরা এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, এ, এটাকে পড়ার সময় বলবো এ ইনভার্স। নর্মালি এ ইনভার্স বললে বোঝায় যে অটোমেটিক্যালি বাই ডিফল্ট বা অটোমেটিক্যালি এখানে 1 হয়। ঠিক আছে, এটাকে আর এ ইনভার্স 1 আর পড়ার দরকার হয় না আর কি, পড়লেও কোনো সমস্যা নাই, কিন্তু আমরা সবসময় সিম্পলিসিটিতে বিশ্বাস করি, আমরা চাই সবকিছু সহজভাবে বলতে, সহজে বলতে, জটিল করে না বলার জন্য। সেই কারণে এটাকে আমরা পড়বো যে এ ইনভার্স। ঠিক আছে, এ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং এখানে আমরা এই যে বি, বি মানেই হচ্ছে এখানে এ ইনভার্স 1, তাহলে এই শর্তটা মানলে হয়। ঠিক আছে, যেমন এ যদি একটা ম্যাট্রিক্স হয়, মনে করো এমন যে কোনো একটা ম্যাট্রিক্স, যে এ, সাপোজ এটা 1 2 3 4, তাহলে এই ম্যাট্রিক্সের আমরা শিখবো পরবর্তীতে। একটু আমি দেখাচ্ছি যে যদি এটার ইনভার্সটা বের করি, তাহলে এটার ইনভার্সটা হবে, দেখো এটার ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে
এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই -2 ইনটু এই ডায়াগোনালটা রিভার্স হবে 4 -2 -3 এখানে 1। এটা বের করলে এই রেজাল্ট আসবে। দেখো এই রেজাল্ট, অর্থাৎ এখন আমরা যদি এই এ আর এ ইনভার্স, আমরা তো এখনো গুণ শিখি নাই, অর্থাৎ এই ম্যাট্রিক্সকে যদি এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে আমরা এইরকম একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, এই যে এইটা পাবো, এইটা পাবো। যদি পাই তাহলেই একটা আরেকটার ইনভার্স হবে, আর না পাইলে সেটা তো ইনভার্স হবে না। ঠিক আছে, এই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনেশন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। কিছু না বুঝতে পারলে কমেন্টস করে জানাবা, অবশ্যই জানাও। এরপরে দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা খুব সিম্পল একটা ম্যাট্রিক্স। ট্রান্সপোজ, হ্যাঁ ট্রান্সপোজ, এটা কি বলে হচ্ছে বাংলায় পার্শ্বচর। হ্যাঁ, অনেক জটিল শব্দ আর কি পার্শ্বচর। কেন বলছে পার্শ্বচর বুঝতেও অনেক সময় লাগে। আর ইংরেজিটা হচ্ছে ট্রান্সপোজ। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, দেখো যে কোনো একটি ম্যাট্রিক্স, তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, গিভেন ম্যাট্রিক্স, হ্যাঁ, এর সারিগুলোকে যদি তুমি কলামে, এটা এবং না দিয়ে এটা অথবা বললে সুন্দর হয়, কারণ একটা কাজ করলে অপর কাজটা এভাবেই হয়ে যায়, যে অথবা কলামগুলোকে সারিতে স্থানান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায়। মানে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, মনে করো যে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে দেখো এই উপাদান বরাবর A11 A12 A13 এগুলা ফার্স্ট সারিতে আছে। এখন এই সারিটাকে আমরা যদি কলামে স্থানান্তর করি, যে দেখো সারিটাকে আমরা কলামে স্থানান্তর করছি, আবার দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, এভাবে অর্ডারটা ঠিক রাখতে হবে, অর্থাৎ ফার্স্ট সারি ফার্স্ট কলাম, সেকেন্ড সারি সেকেন্ড কলাম, থার্ড সারি থার্ড কলাম, এভাবে সারিগুলোকে সিরিয়ালে, এলোমেলো করলে কিন্তু হবে না। যে সারিগুলোকে যদি আমরা কলামে স্থানান্তর করি তাহলে দেখো অটোমেটিক্যালি, যদি আমরা সারিকে যদি কলাম বানিয়ে ফেলি তাহলে কলামটা দেখো অটোমেটিক্যালি, এটা কিন্তু করতে হয় না, এই যে কলামটা এমনি সারি হয়ে যায় আর কি, এটা আর আমাদের করার অপশন হাতে থাকবে না, একটা করলে আরেকটা এমনি হচ্ছে। অনেক সময় পাও যে একটা কিনলে আরেকটা ফ্রি, সেই রকম আর কি। যে তাহলে এটাকে যখনই আমরা এই সারিকে আমরা যখন কলাম করব তখন মানে অটোমেটিক্যালি কলামটা সারিতে স্থানান্তর হয়ে যাচ্ছে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সারিকে যদি কলামে অথবা কলামগুলোকে যদি আমরা সারিতে স্থানান্তর করলে যে ম্যাট্রিক্সটা পাবো, নতুন যে ম্যাট্রিক্সটা পাবো, তাকে আমরা এই যে পুরাতন ম্যাট্রিক্স বা যে গিভেন ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ বলবো বা পার্শ্বচর বলবো। ওকে, এই ট্রান্সপোজের এই যে দেখো ফার্স্ট লেটারটা আছে ইংরেজি টি, ক্যাপিটাল টি, তাহলে এ এর মাথার উপরে এই যে একটা দেখো, এটাকে বলে সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ, সুপারস্ক্রিপ্ট মানে উপরে থাকলে আর কি, সুপার স্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্ট হচ্ছে এটি, এই টিটা সুপারস্ক্রিপ্ট, এটা পাওয়ার না আর কি, এটি দিয়ে আমরা প্রকাশ করব এবং এটি ইকুয়াল টু এটা লিখব। আমরা অনেক সময় কোন একটা লেটারের উপরে একটা সংখ্যা থাকলে আমরা এটাকে পাওয়ার চিন্তা করি, এটা পাওয়ার না, এটা হচ্ছে এটি, এটা সুপারস্ক্রিপ্ট। তাহলে এটাকে আমরা বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি মনে করো যে আরেকটা যদি আমরা এক্সাম্পল করি, যেমন আমাদের খুব পপুলার ম্যাট্রিক্স সহজে লিখলে যে 1 2 3 4, হ্যাঁ, এই যে এটা, তাহলে এটা যদি আমরা মনে করো যে এটার নাম দিলাম বি, তাহলে এখন যদি বলে বিটি ইকুয়াল টু কত, তাহলে প্রথমে তোমার এই সিম্বলটা, হ্যাঁ, ম্যাথমেটিক্স হচ্ছে মানে এটার বিউটিটা বা এটার সৌন্দর্যটাই হচ্ছে কিন্তু সিম্বল, যে সিম্বল কথা বলে, হ্যাঁ, সিম্বলের মিনিং আছে, কিন্তু সেটা তোমাকে বুঝতে হবে পড়াশোনা করে, সেটা না বুঝলে তুমি ম্যাথমেটিক্যাল কমিউনিকেশনটা আর শিখতে পারবে না। তাহলে এই যে বি এর মাথার উপরে আমরা টি লিখে দিছি, বিটি, তাহলে এই টি কে আমরা এখানে বলবো ট্রান্সপোজ। ওকে, বিটি, তাহলে বিটিটা কি হবে দেখো, সেটা হবে যে আমরা এই যে ফার্স্ট সারি আছে 1 2, এটাকে আমরা কলামে লিখব, এই যে 1 2, সেকেন্ড সারি দিয়ে আমরা সেকেন্ড কলাম লিখব, অর্ডার কিন্তু ঠিক রাখতে হবে, আগেই বলেছি। তাহলে এইটাই হচ্ছে বিটি। তাহলে বি ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স হলে সেই ম্যাট্রিক্সের একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা কিন্তু এখানে লিখে ফেললাম। তো এইভাবে যত বড় হোক বা যত ছোট হোক ম্যাট্রিক্সকে আমরা, ম্যাট্রিক্স দেওয়া থাকলে সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে আমরা সারিতে স্থানান্তর যদি করি, তবেই আমরা এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পেয়ে যাব আর কি। তো ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা নেক্সট স্লাইডে যাই, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স।
তোমাদের সিলেবাসের শব্দটা এইটুকু আছে, কিন্তু মানে আমি পার্সোনালি জানি একটা টি আছে, তাহলে এটা নিয়ে একটু আমিও কনফিউজড। আমার হিসেবে অ্যাডজয়েন্ট হয়। তোমরা যাই হোক অন্য ডিকশনারি বা অনলাইনে দেখে নিও যে কি আছে। তাহলে এটাকে আমরা বাংলায় বলি যে অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী, এই অ্যাডজয়েন্টের বাংলা করছে অনুবন্ধী, ঠিক আছে, যে অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তোমরা এই অ্যাডজয়েন্টটা ভালোভাবে মনে রাখবা, বাংলাটাও মনে রাখবা, কারণ যদি প্রশ্নে যদি কেউ বাংলায় দিয়ে দেয় তখন তো তোমাকে বুঝতে হবে যে কি। তো দেখো, এটা হচ্ছে যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের উপাদানগুলো, একটা বর্গ ম্যাট্রিক্সে যে উপাদান থাকবে তার সহগুণক। আমরা অলরেডি নির্ণায়কের চ্যাপ্টারে সহগুণক কিভাবে বের করতে হয় শিখেছি, ম্যাট্রিক্সেও ঠিক ওই একইভাবে সহগুণক বের করতে হয়, যে কোনো এক বের করা যায় আর কি, যে কোনো একটা উপাদানগুলো মানে ম্যাট্রিক্সের একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, সেই বর্গ ম্যাট্রিক্সের উপাদানগুলোর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বলে। আমরা এখনো অ্যাডজয়েন্টে আসতে পারি নাই, আমাদের আগে সহগুণক ম্যাট্রিক্সটা বুঝতে হয়, যে সহগুণক ম্যাট্রিক্স বলে, ঠিক আছে। যেমন সময় কভার হবে কিনা, আচ্ছা দেখি স্টার্ট করি, তারপরে দেখি যে 1 2 3 4, এটা মনে করো যে একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ এটা এখানে দুইটা সারি দুইটা কলাম 2 বাই 2। এখন দেখো এই ম্যাট্রিক্সের চারটা উপাদান আছে 1 2 3 4। তাহলে তোমরা খুব সহজে দেখো, যদি আমরা এটার সহগুণকগুলা বের করি, তাহলে যে সহগুণকগুলা বের করলে প্রথমে a11 a11 হচ্ছে এই যে 1 উপাদান প্রথম সারির প্রথম কলামে যে আছে তার সহগুণক। হ্যাঁ, প্রথম সারির প্রথম কলামে যে আছে তার সহগুণক। তাহলে প্রথম সারির প্রথম কলামে কি আছে 1, তাহলে 1 এর সহগুণক। তাহলে 1 এর সহগুণক বের করার জন্য আমরা কি করছিলাম, যে এই বরাবর সারি কলামকে ডিলিট করি বা বাদ দিয়ে দিই। তাহলে বাদ দিলে a11 আসে 4, ঠিক আছে, a11 4, এবং চিহ্নটা হবে a11, এই এক আর এক যোগ করলে, হ্যাঁ, এক আর এক যোগ করলে রেজাল্ট হয় 2, যদি জোড় সংখ্যা হয় তাহলে চিহ্নটা হবে প্লাস, তার মানে 4 এর সামনে চিহ্ন না দেওয়া মানে 4 এর চিহ্নটা প্লাস। তাহলে একইভাবে আমরা যদি a12 বের করি, a12 তার মানে হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলাম, তার মানে a2, তাহলে এই বরাবর সারি কলাম বাদ দিলে থাকে 3, কিন্তু দেখো 1 আর 2 মানে হচ্ছে 3, 1 প্লাস 2 এই দুটো যোগ করলে 3, বিজোড় সংখ্যা হলে চিহ্নটা মাইনাস। তারপরে হচ্ছে আমরা বের করতে পারি a21, একইভাবে দেখো এটা হবে মাইনাস, সারি কলাম বাদ দিলে 2, আর হচ্ছে a22 রেজাল্ট আসবে 1। তাহলে এগুলা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের যে উপাদানগুলো ছিল তার উপাদানগুলোর সহগুণক বের করে ফেলছি। এখন এই সহগুণকগুলা নিয়ে যদি আমরা কোনো ম্যাট্রিক্স বানাই, হ্যাঁ, তাহলে সেটা হবে সহগুণক। দেখো পজিশন ঠিক রাখতে হবে, a11 হচ্ছে 4, এটা a11 প্রথম সারির প্রথম কলামে বসবে, a12 প্রথম সারির দ্বিতীয় কলামে এটা বসবে। খুব মানে বি ভেরি কেয়ারফুল, এখানে একটু এলোমেলো করে দিলে কিন্তু আর হবে না। এবং এই তাহলে আমরা এটা পাইলাম কি, এটা পাইলাম হচ্ছে সহগুণক বা কোফ্যাক্টর। এখন এই কোফ্যাক্টর গুলা নিয়ে যেই ম্যাট্রিক্সটা হয়েছে এটাকে আমরা বলি কি, যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এই যে সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এখন এই প্রাপ্ত সহগুণক ম্যাট্রিক্সের পার্শ্বচর ম্যাট্রিক্সকে, এখন এই সহগুণক ম্যাট্রিক্সটার যদি পার্শ্বচর বের করি, অর্থাৎ যদি এটা ট্রান্সপোজ বের করি, তাহলে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কত হবে, দেখো সারিকে আমরা প্রথম সারিকে প্রথম কলামে লিখলাম, হ্যাঁ, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে লিখলাম, ঠিক আছে, প্রথম সারিকে প্রথম কলামে, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে লিখলাম। তাহলে এই যে এটা হচ্ছে কোফ্যাক্টর বা এই সহগুণক ম্যাট্রিক্সের পার্শ্বচর ম্যাট্রিক্স, তাহলে এইটাকেই আমরা বলবো হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। এটাই বলা হয়েছে যে প্রাপ্ত সহগুণক ম্যাট্রিক্স স্যার, মানে আমরা যে সহগুণক ম্যাট্রিক্সটা পাইছি সেই সহগুণক ম্যাট্রিক্সের পার্শ্বচর ম্যাট্রিক্সকে মূল মানে যে ম্যাট্রিক্সটা প্রথমে দেওয়া ছিল এর অনুবন্ধী ম্যাট্রিক্স বলে, ঠিক আছে, অনুবন্ধী। যেমন যে কোনো ম্যাট্রিক্স হলে যে কোনো ম্যাট্রিক্স হলে এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে আমরা এডিজে সংক্ষেপে এডিজে দিয়ে আমরা প্রকাশ করি, এবং এডিজে থাকলেই বুঝবো যে এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটা হচ্ছে এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করে তার ট্রান্সপোজ, এই টি মানে ট্রান্সপোজ, ঠিক আছে। এখানে এই যে COF কোফ্যাক্টর পড়বা, সংক্ষেপে আবার কফ পড়বা না, এটা শুনতেও খারাপ লাগে, পড়বা কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স, এ এর সহগুণক ম্যাট্রিক্স,
এই তো এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে বুঝতে হলে আগে কোফ্যাক্টরকে বুঝতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তা আমাদের ক্লাস আজকে এইটুকুই। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তো আমরা আবার পরবর্তী ক্লাসে এইটার বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।